বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমিস্টারের বেসিক ইলেকট্রিসিটি এর সিরিজ এবং প্যারালাল সার্কিট অর্থাৎ মিশ্র সার্কিট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা আজকে একটা মিশ্র সার্কিট অবশ্য দেখব, বই দেখি। মিশ্র সার্কিট আজকে এর আমরা মোটামুটি এর আগে কয়েকটা অঙ্ক করাইছি আমি। আজকে হচ্ছে এর শেষ ম্যাথ। ওটা কাজ করতো, ওই জানলাগুলো খুলি দাও তো সব। পিছনেগুলো খুলি। হ্যাঁ, এখন দেখো একটা উদাহরণ করাবো আজকে আমি। এই একটা সার্কিট, এই সার্কিটের আমরা দেখা যায় যে বলা আছে যে এই 10 ওহমের কারেন্ট কত, এইটাও বের করব। এখানকার আইটা বের করব, 10 ওহম শাখার কারেন্ট এটাও বের করব। আমি কি বলছিলাম যে এই সার্কিট সমাধান তোমরা এর আগে ক্লাস দেখছো? এর আগে ক্লাস করোনি? মেসে ওঠার পর করো নাই? দেখো, এক্ষেত্রে আমরা দুইটা করে সার্কিট নিয়ে কাজ করব। শেষের দুইটা সার্কিট সিরিজ প্যারালালের সূত্র জানো? এগুলাও দেখো নেই? তোমরা তো ক্লাস করো নেই, সর্বনাশ করছো, তাহলে ম্যাসে উঠছে করো। প্যারালাল সার্কিটের হিসাব হচ্ছে যখন আমরা এটা একটা মিশ্র সার্কিট, এই সার্কিট হিসাব করতে গেলে সবসময় সুবিধার্থে একবারে সবগুলো নিয়ে করা যাবে, কিন্তু আমরা তোমাদের এক্সপেরিয়েন্স, আমি কিন্তু এখানে এক লাইনে অ্যান্সারটা করে দেওয়া যাবে। যদি আমি চিন্তা করি যে আরটি টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু লেখা যাবে
এটা একবারে করা যায়, কথা বুঝছো? এই সার্কিটটা একবারে করা যায়, যে এই সার্কিটটাকে টোটাল রেজিস্ট্যান্স এটা, কারণ এরা দুজন প্যারালালে আছে, এর সাথে এটা সিরিজে আছে, এই তিনটে সার্কিটই আবার এর সাথে প্যারালালে আছে, যেটা হিসেবটা পাইলাম সেটা আবার 10-এর সাথে সিরিজে আছে, তারপর আবার প্যারালালে। এইভাবে বুঝাইলে তোমরা বুঝবা না, হয়তো তোমাদের বই এভাবে আছে, এভাবে বুঝলে তোমরা শিখতে পারবে না। এর জন্য আমি এভাবে শিখাচ্ছি যে সবসময় আমরা দুটা করে, শেষে দুটা করে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব। তারা কি অবস্থায় আছে, তারা কি অবস্থায় আছে? প্যারালাল মানে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যদি দুইটা পথ থাকে, আর সিরিজ মানে একটা পথ থাকে। সাপোজ তোমার নাম কি? স্বপন। তোমার নাম কি? হ্যাঁ, সজীব। স্বপন আর সজীব, তাই না? স্বপন এর কাছে আছে 10 টাকা। স্বপন কি করতেছে? ডাইরেক্ট সজীবকে দিচ্ছে। এখানে আর কোনো ব্যক্তি আছে যে তাকে টাকা দেওয়া যাবে? হ্যাঁ, স্বপন তোর টাকাটা বের করে এঁকে দিল, তার মানে এটা হচ্ছে সিরিজ, আর কাউকে দেওয়ার কোনো বুদ্ধি নেই। বাট যদি আমি এখানে একজন লাগাই দেই গরিব, তাহলে দেখা যাচ্ছে যে এই 10 টাকায় আবার একে দেওয়া যায় 5 টাকা, একে দেওয়া যায় মনে করো 5 টাকা। তাহলে এখানে কয়জন ব্যক্তি হলো? 2 জন না? তাহলে ভাগ হয়ে গেল না? জিনিসটা ভাগ হয়ে গেল না? যদি ভাগ না হয়, যদি সিরিজ মানে কি, দেখো এই রেজিস্ট্যান্সের শেষ প্রান্ত এই রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত এই জায়গায় যুক্ত আছে না, ধারাবাহিকভাবে যুক্ত আছে, এটা হলো সিরিজ। আমরা সহজ কথায় বলি, যার যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটি পথ, যে সার্কিটের কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটি পথ, আর যে সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যদি এখানে একটা সার্কিট লাগিয়ে দেয়, তাহলে এই দিক দিয়েও কারেন্ট যাবে, যাবে কি না? তোমরা একটা পানির ক্যানেল দিয়ে পানি পাঠাচ্ছ একটা জমিতে, ডাইরেক্ট মেশিন থেকে বাইরে চলে যাচ্ছে। এখানে তো মেশিন আর শ্যালো, তারা কি মেশিন থেকে যে পানিটা পড়তেছে আর জমিটা সিরিজে আছে, তার মানে কি এখানে এই জমি বাদে অন্য কোনো জমিতে পানি দেওয়ার জন্য তো আলাদা কোনো ক্যানেল নেই। যদি আমি ক্যানেলটা এখানে খুলে দেই, তখন মেশিন তো ওই যে পানি উঠাচ্ছে ওটাই অতটুকুই উঠাবে না, তার বেশি উঠাবে, ওই পানিটাই দুইটা জমির মধ্যে ভাগ যাবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। প্যারালাল মানে হচ্ছে কি? সমান্তরাল, বাংলা ভাষায় বলে সমান্তরাল সার্কিট। তাহলে দেখো, এই যে এক ব্যক্তি 10 ওহমের ব্যক্তি, ধরলাম এটাকে R1 R2, রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। কথা বুঝে গেছে? রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় আর দ্বারা। এটা R4 R5, এটাকে ধরলাম আর। কথা বুঝছো? এখন যে বিষয়টা হচ্ছে, এই R4 ব্যক্তি কি করছে? R5 এবং R6কে কারেন্ট দান করছে। এতটুকু চিন্তা করব না, আমরা যে দুইটা হিসেব করব তার সামনে চিন্তা করব। সামনের ঘটনাটা কি? একবারে শুরুর ঘটনার দিকে এলোমেলো হবে। এই দুইটা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতেছি, এর সামনের ঘটনাটা কি? এর সামনে যে আছে এরা কি থেকে থাক, এদের কাছ থেকেই তো 10 ওহম পাইছে নাকি? 10 ওহম এক দিছে, এই R2 কি এক কারেন্ট দিছে? এর কাছ থেকে পাইছে, তারপর একে দিছে। তুমি ওর টাকা দিলা, ওই টাকাটা আমার কাছে আসলো, আমি তো চিন্তা করবো না যে ও আমার টাকাটা দিছে, কি করবো? এর কথা চিন্তা করবো, যার কাছ থেকে পাইছি তার কথা চিন্তা করবো। তো কার কাছ থেকে পাইছে? R4 এর কাছ থেকে, R5 এবং R6। তারা মানে এরা কি আছে? দেখো, কারেন্টটা এখানে আসার পর এই দুই ব্যক্তির মধ্যে কি ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে এরা কি সার্কিট? প্যারালাল সার্কিট। ধরলাম যে এখানে R6 পর্যন্ত রেজিস্ট্যান্স মার্কিং করা আছে। এখন R5 এবং R6 এই দুইটাকে যখন আমরা একত্রিত করব, তখন নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। সেটা 20 ওহম হইতেও পারে, না হইতেও পারে, তাই না? যেহেতু এটা নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তার নাম তো আর R5 বা R6 দেওয়া যাবে না। দেওয়া যাবে কি?
তাহলে হয় এরকম দিতে হবে যে R5 6, এটা ধরো আছে কি 5 এবং 6কে আমরা একত্রিত করছি। হ্যাঁ, যেমন আটার সাথে তোমাদের দেখে যায় দুধ, তারপরে হচ্ছে চিনি মিশ্রিত করে একটা নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে না, তেলে ভাজার পর তেল পিঠা বা বিভিন্ন জিনিস প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু উপাদানটা একই, ওই চাল আছেই ওখানে, চালের আটা। তো এখানে আমাদের রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স, নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, ধরলাম সেটাকে কি R6 পর্যন্ত আছে ধরে নিলাম, আমরা ধরলাম যে ওটা R7। কথা বুঝে গেছে? তাহলে সূত্র হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ ওই প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের প্যারালাল সার্কিটের জন্য। প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স হিসাবে নিয়ম হচ্ছে এভাবে যে দুইটা করে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, সেক্ষেত্রে প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ যোগফল, গোলফল করলে হয় কত 400 ভাগ কত 40, 10 ওহম, 4 10 10, এটা গেল। এখন সার্কিটটা আমার কীরকম হবে, এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স পাইলাম, সেটা কত ওহমে 10 ওহমের। তোমরা এই অংশটা লেখার পর এই সার্কিটটাকে আমি যে সার্কিটটা করতেছি সেটা আবার নিচে লিখতে হবে। এটা কত পাইলাম আমরা R7 কত ওহম, তাহলে এই সার্কিটটা তোমাদের নিচে আঁকতে হবে। এই যে অংশটা লেখার পর এই সার্কিটটা আবার নিচে আঁকতে হবে, প্রতি ক্ষেত্রেই সার্কিট আঁকা লাগবে। এখন দেখো এই যে R4 সরাসরি R7 কারেন্ট দিচ্ছে না, তার মানে এটা দ্বারা কি বুঝছি আমরা, দেখো R4 এর শেষ প্রান্ত R7 এর প্রথম প্রান্ত যুক্ত আছে না, এখানে আর কোনো ব্যক্তি আছে যাকে কারেন্টটা দেবে, তার মানে কি এরা দুজন কিসে আছে, সিরিজে আছে। সিরিজের ক্ষেত্রে কি করতে হয়, ডাইরেক্ট রেজিস্ট্যান্সটাকে যোগ করতে হয়। ধরলাম R4 R7 মিলে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হলো, তার নাম হলো R8। কথা বুঝছো? এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো ডাইরেক্ট কি হয়, যোগ হয়। কথা বুঝছো? সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স বের করার সূত্র হচ্ছে ডাইরেক্ট রেজিস্ট্যান্সগুলো যোগ। তাহলে এরা দুইজন মিলে একটা নতুন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, তার নাম কি দিব আমরা R8। এখন দেখো এই R3 এবং R8 ব্যক্তিকে R2 কারেন্ট কে দিচ্ছে, কারণ এই R2 যদি এদের কারেন্ট না দেয় এরা কি পাবে কারেন্টটা? কথা বুঝছো তোমরা? এই R2 ব্যক্তি কারেন্ট দিচ্ছে কাক, আর এটা কার এবং এই। এখন তাহলে এরা দুজন কিসে আছে, দেখো এখানে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এই যে দেখো এ যখন কারেন্ট পাঠাচ্ছিল এখানে এসে কারেন্টটা ভাগ আছে, তার মানে কি কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য দুইটা পথ আছে না। তাহলে এটা দ্বারা কি বুঝবো আমরা, যেটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের হিসাব কিভাবে করবো, এটার কাজ শেষ। প্যারালাল সার্কিটের হিসাব হচ্ছে R8 পেয়েছি, ধরলাম এই দুইটা মিলে তৈরি হবে R9। প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ কি, তাহলে 20 ইন্টু কত, প্যারালাল রেজিস্ট্যান্সগুলোকে সমাধান করার নিয়ম হলো এটা। তাহলে এই প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ হচ্ছে, তাহলে ইকুয়াল টু আসবে 410 ওহম। তাহলে এটাকে ক্যালকুলেশন করে এটা পাইলাম, তার মানে এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল না। সেটাকে আবার নতুন করে আঁকি, এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স তৈরি হলো, সেটা হলো R9 ইকুয়াল টু কত 10 ওহম। এখন দেখো R2 ব্যক্তি আবার R9কে সরাসরি কারেন্ট দিচ্ছে, আলাদা কোনো পথ আছে, আলাদা এক্সট্রা কোনো পথ আছে? R2 ব্যক্তি এক্স ছাড়া তো আর বুদ্ধি নেই, আগে দিত আর তোমার R4 আর R8কে, এখন তো আর দেওয়ার বুদ্ধি নেই, ডাইরেক্ট R9কেই দিতে হবে। তার মানে তারা কিসে আছে, সিরিজে আছে। ধরলাম R10 ইকুয়াল টু কত, ডাইরেক্ট সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো কি হয়, ডাইরেক্ট যোগ হয়। ঠিক আছে, এরপর কি হলো, এরা দুইজন মিলে কি হয়ে গেছে, R10 হয়েছে। R2 এবং R9 মিলে একটা রেজিস্ট্যান্স তৈরি হলো, সেটার নাম R10। R10 ইকুয়াল টু কত বললাম। এখন দেখো এই ব্যাটারি মূলত এই ব্যক্তি তো কারেন্টটা দিচ্ছে, সোর্স থেকেই তো কারেন্ট যাবে নাকি, উৎস ছাড়া কারেন্ট যাবে? এখান থেকেই আমরা কারেন্টটা এই বিভিন্ন লোডগুলোতে পাঠাচ্ছিলাম। তো উৎস থেকে যখন কারেন্টটা যাচ্ছে, উৎস থেকে কারেন্টটা আসে, দেখো এই আই কারেন্ট কি হচ্ছে, এই দুই ব্যক্তির মধ্যে ভাগ হবে না। এখানে দেখো নোটগুলো চিন্তা করতে হবে, দেখবা যে যেখানে একাধিক নোট যুক্ত থাকে,
এখানে এসে দেখতেছে যে এও লোড তার মানে এও কারেন্ট নেবে এও নেবে। তাহলে এখানে আসার পর এই দুই ব্যক্তির মধ্যে কারেন্ট ভাগ হবে না? তাহলে তার মানে কি আছে, এরা কি আছে, প্যারালালে আছে। তাহলে এখান থেকে আমরা ধরলাম R11 20 × 20 20 × 20 ভাগ 20 প্লাস কত আসে 10। তাহলে এখান থেকে আমরা I বের করতে পারি I = V ভাগ আর। তাহলে এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল, টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা সেটা মুছে দেই, ধরলাম এটাকে কি RT = কত বললাম, দেখো সমস্ত সার্কিট রেজিস্ট্যান্সগুলোকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করছি না, করছি কি না? তাহলে এখন আমরা I = কি জানি V ভাগ RT। তাহলে ভির মান কত আছে 50, আর এর মান 10, কত হয় 5 10 কথা বুঝছো? এইভাবে সার্কিটগুলো সমাধান করতে হবে। কি বুঝো নাই সেরকম বুঝছো? বাসায় যায় প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ তোমাদের এই বিষয়ে কোশ্চেন আছে কিনা সেটা বলো। হ্যাঁ বুঝতে পারছো? বাসায় যা করতে পারবো ম্যাথগুলা? হ্যাঁ নেক্সট ক্লাসে তাহলে ম্যাথগুলো করে নিয়ে আসবা, ঠিক আছে? যেটা যেটা পারো, আর যেগুলো পারো না সেগুলো নাই। হ্যাঁ এরপরে তোমাদের কার ক্লাস আছে? 10টা থেকে? হ্যাঁ তো ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। আর এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এনার্জি, অর্থাৎ বাসাবাড়ির বিদ্যুৎ বিল কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা জানব, যে বাসাবাড়ির বিদ্যুৎ বিলটা কিভাবে পাওয়া যায়, বৈদ্যুতিক এনার্জি। এটা সম্পর্কে আমরা জানব যে বৈদ্যুতিক পাওয়ার ইকুয়াল টু কি, ক্ষমতা অথবা পাওয়ারের সংজ্ঞা। বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারটাকে বলা হচ্ছে পাওয়ার, P = VI, এটা আমরা জানি। এখান থেকে আবার একটা লসের সূত্র আছে। আর কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি, পাওয়ার আর ক্ষমতা এক জিনিস, শক্তি বা এনার্জি আর এক জিনিস, ঠিক আছে? কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি বা এনার্জি। এই এনার্জির একক হচ্ছে ওয়াট সেকেন্ড বা জুল। এনার্জির কি শক্তির একক কি, জুল। এখন বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে, অর্থাৎ যদি কোনো সার্কিট কিউ একক চার্জ টি সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে কাজের পরিমাণ, আচ্ছা বৈদ্যুতিক শক্তি আমাদের বলা আছে যে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হার সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। এখন বৈদ্যুতিক শক্তিকে এনার্জিকে আমরা কি দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে একটা বিষয়। এখন আমরা এখান থেকে যে সূত্রটা পাবো সেটা হচ্ছে P = VI, এটা হচ্ছে আমাদের সূত্র, পাওয়ারের সূত্র, ঠিক আছে? আর আমাদের যে শক্তি ব্যবহারের হার সেটাকে বলতেছি আমরা P = W ভাগ হচ্ছে T। এই শক্তি ব্যবহারের সময়, অর্থাৎ আমরা পাওয়ারটা পাচ্ছি
যে আমি কি বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হার, শক্তিটাকে আমরা কি করতেছি, যে কাজটা হচ্ছে সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা এটার শক্তি পাবো, পাবো, পাওয়ার বা ক্ষমতাটা পাবো। এখন ঘটনা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু, আমাদের যেহেতু এটা ইলেকট্রিক্যাল সার্কিট, সেহেতু দেখা যাচ্ছে যে একটা সার্কিটে তোমাদের এখানে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে আবার কিউভি, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কিউভি। কথা বুঝে গেছে? আবার বলতেছি ডাব্লু ইকুয়াল টু কিউভি। অর্থাৎ এখানে যদি আমাদের এটা হলো চার্জ এবং ভোল্টেজ, যদি কোনো সার্কিটের পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে বা টি সময়ে কিউ কুলম্ব চার্জ এবং ভোল্টেজ প্রবাহিত হয়, সার্কিটে একক চার্জ, আমি কি বলছি, যদি কোনো সার্কিটে একক সময়ে বা টি সময়ে কিউ চার্জ এবং ভি ভোল্টেজ প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কাজের পরিমাণটা হয় ডাব্লিউ ইকুয়াল টু কিউভি। কথা বুঝছো? এই ডাব্লিউ ইকুয়াল টু কিউভিটা কখন হবে, যখন আমার একটা সার্কিটের মধ্য দিয়ে, কথা বুঝছো, যে দেখা যাচ্ছে যে চার্জের পরিমাণ কিউ এবং ভোল্টেজটা যাচ্ছে ভি, একটা পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ, কী সময়ে, টি সময়ে কিউ পরিমাণ চার্জ এবং ভোল্টেজ প্রবাহিত হলে ডাব্লু কাজ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি। কথা বুঝে গেছে? কাজটা হচ্ছে কিউ ভি, আমরা এটা জানি। তাহলে এখানে আমরা যদি কিউ ভি ভাগ টি লিখি, তাই না, এটা কিন্তু লেখা যায়। সূত্র হচ্ছে ভি আই, এখানে হচ্ছে তোমাদের কিউ ভাগ টি ইকুয়াল টু হচ্ছে আই। কারেন্টের সংজ্ঞা তো তোমরা জানো, ইলেকট্রন প্রবাহের হারকে বলা হয় কি, ইলেকট্রন অথবা চার্জ প্রবাহের হার, সেটাকে বলা হয় কারেন্ট। এই সংজ্ঞা দ্বারা আমরা বুঝেছি এটা কি চার্জ না, এটা টি, অর্থাৎ চার্জ প্রবাহিত হওয়ার অনুপাতকে বা হারকে চার্জ প্রবাহিত হওয়ার অথবা কুলম, চার্জের একক কি, কিউয়ের একক কি, কুলম না, যে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ কুলম চার্জ প্রবাহিত হার বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হার বা কুলম অথবা চার্জ প্রবাহিত হওয়ার হারকে বলা হচ্ছে কারেন্ট। এটা তো আমরা সংজ্ঞা থেকে জানি। তাহলে অতএব আই ইকুয়াল টু লেখা যায় কিউ ভাগ টি। তাহলে ভি আই, এখান থেকে আবার প্রমাণ করা যাবে ভি ইকুয়াল টু হচ্ছে, ওহমস ল বলতেছে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। তাহলে এখানে লেখা যায় আই আর ইন্টু আই, তাহলে এটাকে আই স্কোয়ার আর, এটা হচ্ছে লসের সূত্র, এটা হচ্ছে লসের সূত্র, ঠিক আছে? এটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে লসের সূত্র, কিন্তু অরিজিনাল কথা এটা। আচ্ছা, আমি বইয়ে আছে, আমি শর্টকাট লিখে দেবো এটা, হ্যাঁ, এটা শর্টকাট সুন্দর করে লিখে দেবো, তোমরা এটা দেখে নিও পরে, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা, আমরা আশা করি তোমরা যারা আমাদের অনলাইনে যুক্ত হয়েছো, তোমাদের একটা কথা বলি, তোমাদের হয়তো বা আগামী সপ্তাহের শেষের দিকে একটা ক্লাস টেস্ট দিতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে, সেভাবে একটু প্রস্তুতি নাও, কারণ আমি যা পড়াইছি তার মধ্যে থেকে ক্লাস টেস্ট হবে। হ্যাঁ, তোমার বাসায় বসে বসে অথবা যারা মেসে আসো, মেসে বসে বসে একটু বইটা দেখবা। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে যে স্যার এটা বুঝতেছি না, তাহলে জানাই দিবা, কমেন্ট বক্সে করে দিবা যে স্যার অমুক নম্বর ম্যাথটা আরেকবার বুঝাই দেন, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।